সো হ্যালো স্টুডেন্টস, আজকে বহু দিন পরে এগেইন ভিডিও নিয়ে চলে এসেছি। মাঝখানে অনেক রকম প্রবলেমস ছিল, অনেক প্রেশারের মধ্যে ছিলাম, অ্যান্ড মাঝখানে একটু শরীর খারাপ ছিল, অ্যান্ড অলসো এই একটা নতুন রিং লাইট কিনেছি, আর নতুন একটা গোটা সেটআপের মধ্যে ভিডিওটা হচ্ছে, ঠিক আছে। লাইভ কিন্তু অফ আছে। যাই হোক, তো এতদিন ভিডিও করতে পারিনি, আনতে পারিনি, বাট এবার থেকে রোজ ভিডিও শর্টস আসবে, ওকে। অ্যান্ড বলেছিলাম যে 1 জুন থেকে স্পেশাল কিছু আসছে। তো কি সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য স্পেশালি, কারণ এই চ্যানেলটা স্পেশালি স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। অনেক রকম ভিডিও আসে এই চ্যানেলে, বাট স্টুডেন্টদের জন্য মেনলি, ঠিক আছে। তো স্টুডেন্টদের সব থেকে বড় এই মুহূর্তে যে সমস্যা, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের যে এইচএস যারা ক্যান্ডিডেটস রয়েছে, ক্লাস 11 যারা উঠেছে মাধ্যমিক দিয়ে, অ্যান্ড 12 যারা রয়েছে, তাদের সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে সেটা হচ্ছে নতুন সিলেবাস, নতুন সেমিস্টার সিস্টেম, কি হবে, কি করে কি হবে, বুকস বেরোয়নি। অ্যাকচুয়ালি বুকস বেরিয়ে গেছে, খুবই রেয়ার, বাট অত লটে বার করেনি, তো এখনই বই অর্ডার দিলে বই পাওয়া যাবে না, কিন্তু বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ফার্স্ট কথা আপডেট এটা। কোন সাবজেক্টের কোন রাইটারের বই কিনতে হবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে। বাট এবার থেকে আমি ডিসাইড করি সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে পরপর আমি ক্লাসেস আনবো, যে ক্লাসগুলো সকলকে হেল্প করবে, ঠিক আছে। লিটারালি ইউটিউবে যেমন ক্লাস হয়, পড়াশোনা যেমন আমরা ব্যাচে করি, আমরা অনলাইনে পড়াশোনা করি, তেমনি এটাও একটা হবে, ঠিক আছে। তো আজকে যে বিষয়টা আমরা শুরু করবো সেটা হচ্ছে, আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে হিস্ট্রি। আজকে আমরা শুরু করবো হচ্ছে হিস্ট্রি, যেটাকে আমরা বাংলায় ইতিহাস বলি, ইতিহাস বলি, এবং ছোটবেলায় আমরা হেসে গেলে এটাকে পাতিহাস বলতাম, যাক ইতিহাস পাতিহাস হোয়াটএভার। তো এই ইতিহাসের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই নতুন সিলেবাসে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ। এবার এই চ্যাপ্টারটা কি অ্যাকচুয়ালি, সাম্রাজ্যবাদ চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কি? এই চ্যাপ্টারটা বেসিক্যালি মানে চেঞ্জেস কি এসছে, প্রথম কথা ক্লাস 11 এর সিলেবাসে এই সাম্রাজ্যবাদ যে টপিকটা এসছে, এর মধ্যে কিছুই না, বৈদেশিক জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছে প্রচুর, প্রচুর, মানে এই যে আমরা ছোটবেলায় পড়তাম ব্যাবিলন, মেসোপটেমিয়া, মিশর, এই সব ইতিহাসগুলো আমরা পড়তাম, এই সব ইতিহাসগুলো এই চ্যাপ্টারে এই টপিকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সাম্রাজ্যবাদের। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কি খুবই সোজা, কত কঠিনের কিছু নেই, খুবই সোজা আছে। অ্যান্ড প্রত্যেকদিন যেইটুকু টপিক বোঝাবো সেইটুকু টপিক সবাই মাথায় রাখবে, অ্যান্ড সেই টপিকের উপরে আমি ইউটিউবে শর্টসও দেবো, সেই টপিকের উপরে 2 বা 3টে করে এমসিকিউ ইউটিউবে শর্টে দেবো, সকলে ইউটিউবে শর্টে গিয়ে কমেন্টে অ্যান্সার বলবে, অ্যান্ড আমি বলবো যে কজন কটা ঠিক করলো। অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিস হবে, মানে অল ওভার ক্লাস 11 অ্যান্ড 12 এর অল ওভার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রিপারেশন হবে। অবভিয়াসলি আমার অফলাইন ব্যাচেস এন্ড আমার যে ব্যাচেসগুলো রয়েছে, সেই ব্যাচেসগুলো যে স্টুডেন্টরা পড়ে তারা তো অবশ্যই গাইড পাচ্ছেন, তারা হেল্প পাচ্ছে, তাদেরকে আমি করাচ্ছি। এবং অনলাইনেও অনেকে বলছে যারা অনেক দূরে থাকে হেল্প করতে বলছে, তো অবশ্যই যেমন মাধ্যমিক পরীক্ষার সময় হেল্প করেছিলাম, অবশ্যই ইউটিউবের মাধ্যমে পরবর্তী উচ্চ মাধ্যমিক অবধি আমি অবশ্যই হেল্প করবো, ঠিক আছে। তো চলো আজকে সাম্রাজ্যবাদের উপরে বক্তব্য রাখি। যেমন আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু এই মেসোপটেমিয়া, ব্যাবিলন অনেক কিছু পড়েছি। এবার প্রশ্ন হচ্ছে, যুগটা কোথা থেকে শুরু হয়েছে, কোন সময় থেকে যুগটা শুরু হয়েছে, এটা জানতে হবে আমাদেরকে আগে। এবার প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে প্রাচীন যুগ শুরু হয়েছে, এই প্রাচীন যুগ কোথা থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, ঠিক আছে। আমরা ছোটবেলায় হয়তো পড়েছি প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, ঠিক আছে। এবার আমি এটা একটা ছক করব, সেই ছকটার মাধ্যমে আমি জিনিসটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে মানে কোথা থেকে যুগের সূত্রপাত, কোথা থেকে কি, ঠিক আছে। যদি এনশিয়েন্ট এজে আমি যাই, এনশিয়েন্ট এজ, এনশিয়েন্ট এজ, এনশিয়েন্ট এজের মধ্যে দুটো পার্থক্য আছে। একটা হচ্ছে স্টোন এজ, প্রথম কথা তো এদিকে স্টোন এজ আছে, স্টোন এজ, স্টোন এজ মানে আমরা কি বলি, স্টোন এজ মানে আমরা বলি হচ্ছে পাথরের যুগ। কোনটা? পাথরের যুগ। এবার এই যে পাথরের যুগ, পাথরের যুগ কিন্তু তিনটে ভাগে পাথরের যুগকে ভাগ করা হয়, তিনটে ভাগে পাথরের যুগকে ভাগ করা হয়, যুগকে কিন্তু ভাগ করা হয়ে থাকে। কোন তিনটে ভাগ? সেটা হচ্ছে প্রথমত সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ। এছাড়া সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। ইতিহাসের কোন সময়টা কখন এলো, কিভাবে এলো, এটাই তো হচ্ছে সবথেকে বড় কনফিউশনের কারণ, যার জন্য ইতিহাসে সবাই বোর হয়। ইতিহাসে বোর হওয়ার কিছু নেই, ইতিহাসের মতো মজাদার সাবজেক্ট আর কিছু হতে পারে না। চলো প্রথমে প্রাচীন প্রস্তর যুগ, যেটাকে আমরা ইংলিশে বলি প্যালিওলিথিক এজ, প্যালিওলিথিক এজ, নোট ডাউন করে নাও সকলে। মধ্যপ্রস্তর সেটা হচ্ছে মেসোলিথিক এজ, মেসোলিথিক এজ। এবং
তারপরে আসে নব্য প্রস্তর যুগ। কি? নব্য প্রস্তর যুগ। নব্য প্রস্তর যুগ। নব্য প্রস্তর যুগকে বলা হয় কি? নিওলিথিক এজ। নিওলিথিক এজ। মার্কারগুলো একটু হয়তো হালকা কালি পড়ছে, বাট আমি মার্কার নতুন আনবো, পুরোনো মার্কার এগুলো নতুন কেনার সময় পাইনি তাই। তো প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, এটা হচ্ছে স্টোন এজ, মানে এটাকে বলা হয় পাথরের যুগ। পাথরের যুগ। এবার প্রশ্ন হচ্ছে, কিন্তু প্রশ্নটা করতেই পারে যে কেউ যে কত বছর আগে জিনিসটা হয়েছিল, প্রশ্নটা করতেই পারে। এবার এই প্রশ্নটার উত্তরও কিন্তু দিতে হবে আমাকে। সেই প্রশ্নটার উত্তর কি হবে? প্রাচীন প্রস্তর যুগ যেটা, প্রাচীন প্রস্তর যুগ কবে থেকে কবে অবধি? প্রাচীন প্রস্তর যুগ বলে দিচ্ছি। প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে প্রায় 2 lakhs BCE। BC মানে খ্রিস্টপূর্বাব্দ, ওকে, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে। 2 lakhs BCE থেকে 10,000 BCE পর্যন্ত, মানে 2 লাখ, সরি 2 লাখ না, 20 লাখ হবে। 2 লাখ না 20 লাখ, 2 মিলিয়ন মানে 20 লাখ। 20 লাখ বিসি মানে 20 লক্ষ বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত প্রাচীন প্রস্তর যুগ ছিল। মানে কত বড় টাইমিং। এবার 10,000 বিসি থেকে মধ্য প্রস্তর যুগ বলছি, 10,000 বিসি থেকে হচ্ছে প্রায় 4,000 বিসি। 4,000 ঠিক না, 6,000 বিসি ধরো, 6,000 বিসি, এটা হচ্ছে মধ্য প্রস্তর যুগ। একটু টাইমিং এ হেরফের থাকতে পারে, অনেক বইতে লেখা থাকতে পারে যে 10,000 থেকে 5,000, 10,000 থেকে 7,000, সেটা ডিফারেন্ট হিস্টোরিয়ানের মতামত, ঠিক আছে। বাট একটা নরমাল আইডিয়া, 10,000 থেকে 6,000 বিসি, মানে 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ। বিসি মানে সোজা কথা খ্রিস্টপূর্বাব্দ, ওকে, কিপ ইন মাইন্ড। এবার নব্যপ্রস্তর অনেক জায়গায় 7,000 লেখা থাকে, মানে অ্যাপ্রক্সিমেট কাছাকাছি টাইমিং। মানে ওই যুগের তো আর কোনো বই নেই যেটা দেখে আমরা বুঝবো যে না ওই টাইমিংটা ঠিক, তাই না? আদিম মানুষের টাইমের কথা বলা হচ্ছে, প্রায় যে সময় মানুষ পশুপালন করতো, পশু শিকার করে খেত, গুহায় থাকতো, ওই টাইমের কথা বলা হচ্ছে। তো ওই টাইমের কোনো প্রমাণ যে থাকবেই তার কোনো মানে নেই। আমরা অ্যাপ্রক্সিমিটির একটার মধ্যে না, ধারণার মধ্যে দিয়ে আমরা কিন্তু সবকিছু এখানে রিসার্চ করে বার করতে পারি। 7,000 বিসি, যেটা 7,000 বিসি থেকে প্রায় 4,000 বিসি, এটা হচ্ছে নব্য প্রস্তর যুগের টাইমিং। এবার প্রশ্ন হচ্ছে এই তিনটের মধ্যে তফাৎ কি? এটাই তো প্রশ্ন দাঁড়াতে পারে, এই তিনটে যুগের মধ্যে তফাৎ কি? বলে দিচ্ছি। এই যে যুগ প্রাচীন প্রস্তর যুগ, এই প্রাচীন প্রস্তর যুগে কি মানুষজন গুহায় থাকতো, পশু শিকার করে খেত, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই যুগের মানুষদেরকে বিভিন্ন নামেও বলা হতো, ঠিক আছে। মধ্যপ্রস্তর যুগের ব্যাপারটা কি ছিল? মধ্যপ্রস্তর যুগে যেটা ছিল সেটা হচ্ছে এই যুগের মানুষজনরা কি করছিল, এরা এরা কিন্তু যেমন গুহায় থাকতো, তেমনি তার সাথে সাথে কিন্তু পশুপালন করতো। পশুপালন কিসের জন্য? মানে ওরা কিন্তু বিজনেস পারপাসেও পশুপালনটা করতো, মানে পশুপালন করতো, পশুর থেকে কিন্তু তারা দুধ বা পরবর্তীকালে ডিম টিম এইসব জিনিসগুলো যে পাওয়া যায় এর জন্য তারা পশুপালন করতো। শুধু পশু শিকার করে খেতো তা না, পশুপালন তারা করতো। নবপ্রস্তর যুগে এদের মধ্যে কিন্তু একটু ম্যাচুরিটি চলে আসে, মানে নবপ্রস্তর যুগে এরা জানে যে পশুকে নিয়ে ব্যবসা বাণিজ্য করা যেতে পারে। এবার গুহা থেকে বেরিয়ে কিন্তু নিজেদের জন্য বিভিন্ন ঘরবাড়ি বানাতে লাগলো, সেইভাবে এদের লাইফস্টাইল কিন্তু উন্নত হলো নবপ্রস্তর যুগে, ঠিক আছে। এটা কিন্তু মেইন ব্যাপার। সো এবার প্রশ্ন হচ্ছে স্টোনেজ, যেটা স্টোনেজ ছাড়াও কিন্তু একটা সময় আছে, সেটা কি? সেটা হচ্ছে মেটাল এজ। এটা একটু এই সাইডে করলে ভালো হতো আমার মনে হয়, যাই আমি এই সাইড থেকে করে দিচ্ছি। সেটা হচ্ছে এটা কি মেটাল এজ, এটা তো গেল একটা, আরেকটা হচ্ছে মেটাল এজ। মেটাল এজ আমি কেন এই চারটা বোঝাচ্ছি, কারণ কি এই চারটার সঙ্গে কিন্তু অনেক সম্পর্ক আছে এই চ্যাপ্টার, মানে এই চারটা না বুঝে এই চ্যাপ্টারটা আমরা এগোতে পারবো না, ঠিক আছে। তবে কোনো বইতে এই চারটা কিন্তু করা থাকবে না, আমি বলে দিচ্ছি, লিঙ্ক করিয়ে দিচ্ছি। লিঙ্ক না বললে ইতিহাস হয় না, ইতিহাস কখনো লিঙ্ক ছাড়া পসিবল নয়। সো দ্যাটস ওয়াই এখানে যে মেটাল এজকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে মেটাল এজ তাহলে ব্যাপারটা কেন হলো? এই যে নবপ্রস্তর যুগ যেটা নাই, নবপ্রস্তর যুগে এই যে এটার পরেই সোজা চলে যাবে মেটাল এজের প্রথম ধাপ। 1 2 3 এটাকে 4 ধরা যেতে পারে, কিন্তু আমি 4 লিখবো না, কারণ কি এটা মেটাল এজের মধ্যে 4 5 6 টা মেটাল এজের মধ্যে পড়বে। কিন্তু তোমরা ভাবতে পারো যে নবপ্রস্তর যুগের পরে সোজা চলে গেল মেটাল এজ, মানে আমরা নবপ্রস্তর যুগ ক্রস করে কিন্তু মেটাল এজে ঢুকি। পাথরের যুগ কিন্তু মেটাল এজে আর থাকে না, পাথরের যুগ আর মেটাল এজে থাকে না, ঠিক আছে। তো এখানে যে মেটাল এজে কি ছিল? মেটাল এজে প্রথমে কি ছিল বলতে পারবে কেউ? মেটাল এজে কি ছিল? মেটাল এজে ছিল হচ্ছে ফার্স্টে ছিল যেটা আমাদের, সেটা হচ্ছে চ্যালকোলিথিক এজ। সেটা হচ্ছে চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক এজের পরে যেটা ছিল সেটা হচ্ছে ব্রোঞ্জ এজ।
ব্রোঞ্জ এজ, এবং ব্রোঞ্জ এজের পরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আয়রন এজ। আয়রন এজ। এর প্রশ্ন হচ্ছে, শুধু তো বলে দিলাম এই তিনটে এজের কথা, তিনটে এজের কোনো বৈশিষ্ট্য কি আছে? নিশ্চয়ই আছে, কেন থাকবে না বৈশিষ্ট্য? অবশ্যই আছে। কিরকম বৈশিষ্ট্য থাকতে পারে? এই চ্যালকোলিথিক এজ, এই চ্যালকোলিথিক এজে প্রথম একটি মেটেরিয়ালের ব্যবহার শুরু হয়েছিল। কোন মেটেরিয়াল? আমরা ভাবতে পারি যে প্রথম মেটাল, এটার নাম তো মেটাল। তো পৃথিবীর বুকে, পৃথিবী না ভারতবর্ষের বুকে, স্যার পৃথিবী এখানে ধরবো না, ভারতবর্ষ ধরবো না, ভারতবর্ষ ধরবো না, পৃথিবী ধরবো স্যার। পৃথিবীর বুকে কোন ধাতুটা বা কোন মেটেরিয়ালটার ব্যবহার প্রথম শুরু হয়েছিল? সেটা ছিল হচ্ছে কপার। আমরা জানি কপার, কপারের বাংলা কি বলবো না, তোমরা জানো কপার। কপার যেটা, কপার এজও বলা হয় এই জন্য এটাকে, মানে তাহলে এটা যে মেটাল এজের প্রথম এজ কপার এজ এরকম বলছি না, কিন্তু মেটাল এজের প্রথম ধাপটা হচ্ছে চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক এজটাকে কপার এজও বলা হয়, কারণ কি চ্যালকোলিথিক এজে কপারের ব্যবহার শুরু হয়েছিল। এবার ব্রোঞ্জ এজ আসি। এবার ব্রোঞ্জ এজে তোমরা বলতে পারো ব্রোঞ্জ এজে কিসের ব্যবহার শুরু হয়েছিল? আরে ব্রোঞ্জ তো নিজেই একটা ধাতু, কপারও একটা ধাতু, তাহলে ব্রোঞ্জ এজে তো অন্য কোনো কিছু হবে না। কিন্তু প্রশ্ন একটা দাঁড়াতে পারে যে এই যে ব্রোঞ্জ এজ আর এই যে আয়রন এজ, এই যে টাইমটা, এটা কিন্তু কিসের টাইম বলতে পারবে কেউ? এই ব্রোঞ্জ এজ আর এই যে আয়রন এজ, এটা হচ্ছে আমরা জানি ভেদিক সিভিলাইজেশন। ভেদিক সিভিলাইজেশন, ভেদিক সিভিলাইজেশন বা আরিয়ানস, মানে যেটাকে পাতি ভাষায় আমরা আর্য সভ্যতা বলি, বলুন না আর্য সভ্যতা। এই যে ব্রোঞ্জ এজ, আয়রন এজ, এটা হচ্ছে একদম প্রি আরিয়ান, আরিয়ান সিভিলাইজেশন, এটা পোস্ট আরিয়ান সিভিলাইজেশন, মানে হচ্ছে একদম আর্য সভ্যতা। ব্রোঞ্জ এজ আর আয়রন এজটা পুরোপুরি আর্য সভ্যতাকে, আর্য সভ্যতার টাইমিং এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো এবার হচ্ছে মেটাল এজ, প্রথম মেটাল কপার দিয়ে শুরু হয়েছিল, চ্যালকোলিথিক এজ ছিল। প্রশ্ন হচ্ছে আরেকটা জিনিস, হয়তো অনেকে সিন্ধু সভ্যতার কথা কিন্তু অনেকে শুনেছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অনেকে জানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা, যেটাকে আমরা হরপ্পা সভ্যতাও বলি। আচ্ছা একটা কথা বলি, অনেকে ভাবে যে হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি না। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়, এই প্রশ্নটা অনেকে পড়েছি। কেন বলা হয়? কারণ কি সিন্ধু সভ্যতার মধ্যে অনেকগুলো শহর আবিষ্কার হয়েছিল, তার মধ্যে প্রথম শহর হরপ্পা আবিষ্কার হয়েছিল 1921 সালে, দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন। তাই জন্যই এই সভ্যতার নাম হরপ্পা সভ্যতাও বলা হয়। ওকে, এবার এই যে টাইমিংটা, এই যে জায়গাটা, এই নবপ্রস্তর যুগ আর এই যে চ্যালকোলিথিক এজ, এই দুটোকে মিলিয়ে এই দুটো টাইমিং এ ছিল হচ্ছে আইভিসি, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটাকে আমরা সিন্ধু সভ্যতা, যেটাকে আমরা সিন্ধু সভ্যতা বলে থাকি। ঠিক আছে, এরপরে এরপরে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এই চ্যাপ্টার থেকে আমি কিছু লিখে রেখেছি, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন ফার্স্ট লেখা আছে ভি গর্ডন চিলদি। ভি গর্ডন চিলদি অ্যাকচুয়ালি কিন্তু একজন হিস্টোরিয়ান ছিলেন, যিনি এই যে আমাদের এতক্ষণ সময় কথা হলো না যে ব্রোঞ্জ যুগ, পাথরের যুগ, এই সময়কাল যেগুলো ছিল, এই সময়কাল যে কোন সাল থেকে কোন সাল অব্দি সময়কাল, সেটাকে বিভক্ত করতে ইনি সাহায্য করেছিলেন। ভি গর্ডন চিলদি একজন ফেমাস হিস্টোরিয়ান ইনি, ঠিক আছে, জিওলজিস্টও ছিলেন অ্যান্ড আর্কিওলজিস্টও ছিলেন। এবার এখানে সেকেন্ড পয়েন্ট একটা আছে লোহার আবিষ্কার, মানে এই যুগে প্রথম আধুনিক যুগ, মানে এই যে আধুনিক যুগ, রাজা মহারাজাদের যুগে আমরা পড়বো, আমরা ব্যাবিলন মেসোপটেমিয়া পড়বো, রাজা মহারাজাদের ব্যাপার পড়বো, তো সেখানে অবশ্যই লোহার আবিষ্কার দিয়ে কিন্তু ইতিহাসটা শুরু হচ্ছে, নইলে অস্ত্রশস্ত্র লোহা দিয়ে ছিল, এটা আমরা জানি। তো লোহার আবিষ্কারটাই ফার্স্ট হয়েছে। এবার 1500 থেকে 700 বিসি ভূমধ্যসাগর, পশ্চিম এশিয়া, ভূমধ্যসাগর এবং পশ্চিম এশিয়াতে কিন্তু অনেক রকম মানব সভ্যতা, যে মানুষ যে সেখানে থাকবে, সেটেলমেন্ট করবে, মানুষ যে উন্নত হবে, সেখানে সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, শহর গড়ে উঠবে, এই ভূমধ্যসাগরীয় যে অঞ্চলটা এবং পশ্চিম এশিয়া, মানে এশিয়ার ওয়েস্টার্ন পার্টটা, পশ্চিম এশিয়ার ভূমধ্যসাগর অঞ্চলে কিন্তু মানুষজনের ব্যাপক উন্নতি সাধন, মানে বসতি স্থাপন এবং বসতি স্থাপনের মধ্যে উন্নতি সাধন, এগুলো কিন্তু দেখতে পাওয়া গেছিল। এবার মেসোপটেমিয়ার উত্থান, মিশরের উত্থান, যেটা মিশরকে বর্তমানে মিশর বলে কিছু নেই, বর্তমানে ইজিপ্ট আছে, ঠিক আছে, ইজিপ্ট, মেসোপটেমিয়া, এই সমস্ত দেশের উত্থান। রাইজ অফ রোমান এম্পায়ার, আমরা খুব ছোটবেলা থেকে পড়েছি রোম সাম্রাজ্যের কথা, অনেক ইতিহাস পড়েছি রোম সাম্রাজ্যের উপরে। তো রাইজ অফ রোমান এম্পায়ার এই টাইমের একটা গুরুত্বপূর্ণ, মানে এই চ্যাপ্টারে রাইজ অফ রোমান এম্পায়ারের কিন্তু উপরে আমরা ইতিহাস পড়বো, লোহার আবিষ্কারের উপরে পড়বো, ভূমধ্যসাগরীয় পশ্চিম এশিয়ায় মানুষের সমাজ জীবন, মানুষের সভ্যতা কিভাবে উন্নত হয়েছে সেটার উপরে পড়বো। আচ্ছা খুব ইম্পর্টেন্ট, হিটাইট আর মিটান্নি, এই দুটো হচ্ছে দুটো গোষ্ঠী ছিল। হিটাইট আর মিটান্নি এরা কিন্তু গোষ্ঠী ছিল, যোদ্ধা গোষ্ঠী ছিল, এরা কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছিল তার উপরে আমরা পড়বো এই চ্যাপ্টারে। এবার সেমেটিক ভাষা গোষ্ঠীর উপরে কিন্তু ইতিহাস আছে, এটা আমরা পড়বো। এছাড়া এই চ্যাপ্টারে ব্যাবিলনের ইতিহাস, মেসোপটেমিয়ার ইতিহাস, অন্যান্য সমস্ত গ্রিকের ব্যাপারে, পারস্যের ব্যাপারে, সবকিছুর ব্যাপারেই পড়বো। তো এইগুলো হচ্ছে কি পয়েন্টস এই চ্যাপ্টারে, এন্ড এগুলো তোমরা জেনে রাখো। এগুলো শুধু কি পয়েন্টস নয়, কোয়েশ্চেন আসতেই পারে যে ভি গর্ডন চিলদির উপর প্রশ্ন আসতে পারে, কোন ইয়ের আবিষ্কার প্রথমে হয়েছিল, লোহা, তারপর হচ্ছে
1500 থেকে 700 BC এর মধ্যে কোন অঞ্চলে সব থেকে বেশি মানুষের জনবসতির উপরে উন্নতি সাধন হয়েছিল, জনবসতি গড়ে উঠছিল, ভূমধ্যসাগরের সাথে অন্যান্য অপশনস দিতে পারে, পশ্চিম এশিয়ার সঙ্গে উত্তর এশিয়া ও দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়াও দিয়ে দিতে পারে, সেখানে পশ্চিম এশিয়া অ্যান্সার হবে, তোমায় জানতে হবে। এবার ধরো কথার কথা কোনো একটা জনগোষ্ঠী বা কোনো একটা জাতিগোষ্ঠীর কথা বলে দিল, সেখানে হিটটাইট বা মিটারনির সঙ্গে অন্য অপশনস দিয়ে দিল। এবার সেমেটিক ভাষাগোষ্ঠীর সঙ্গে আরো 3টে অন্যান্য ভাষাগোষ্ঠীর নাম দিয়ে দিল, ঠিক আছে। এবার রোমান এম্পায়ারের রাইজিংটা সবার উপরে আগে শুরু হয়েছিল, এবার রোমানের সঙ্গে ওখানে অপশন অন্যান্য দিয়ে দিতে পারে, ওখানে অপশনে গ্রিক দিয়ে দিতে পারে, ওখানে অপশনে পার্সিয়া দিয়ে দিতে পারে, ওখানে অপশনে ভারতও ঢুকিয়ে দিতে পারে। কিন্তু ভারতের থেকেও কিন্তু পুরনো এই যে রোমান সাম্রাজ্যের ইতিহাসটা না, ভারতীয় ইতিহাসের থেকে অনেক পুরনো, ঠিক আছে। মানে যে টপিকের উপরে চ্যাপ্টারটা, ঠিক আছে। তো এই দুটো লাইন আমি সকলকে মাথায় রাখতে বলবো। এই 300, প্রথম কথাই 338 খ্রিস্টপূর্বাব্দ, যেটা 338 খ্রিস্টপূর্বাব্দ বা হচ্ছে বিসিই। 338 খ্রিস্টপূর্বাব্দে চেরোনিয়ার যুদ্ধ, চেরোনিয়ার একটা যুদ্ধ হয়েছিল, চেরোনিয়ার যুদ্ধে দ্বিতীয় ফিলিপ এথেনীয়দের পরাজিত করেছিলেন। চেরোনিয়ার যুদ্ধে দ্বিতীয় ফিলিপ এথেনীয়দের পরাজিত করেছিলেন। ফিলিপ ছিল হচ্ছে আলেকজান্ডারের বাবার নাম। অ্যাকচুয়ালি ফিলিপ একটা না, প্রথম দ্বিতীয় তৃতীয় অনেকগুলো ফিলিপই ছিল, কে কার বাবা কে কার দাদু সেগুলো আমি বোঝাবো। ইনি আলেকজান্ডারের বাবা ছিলেন। 338 খ্রিস্টপূর্বাব্দে চেরোনিয়ার যুদ্ধে দ্বিতীয় ফিলিপ এথেনীয়দের পরাজিত করেছে। এথেনীয় মানে এথেন্সের লোকদেরকে এথেনীয় বলা হয়, ঠিক আছে। আরেকটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 215 খ্রিস্টপূর্বাব্দে। আমি এক্সামের জন্য ইম্পর্টেন্ট এগুলো, তাই জন্য বলে রাখছি। 215 খ্রিস্টপূর্বাব্দে প্রথম রোম ম্যাসিডন যুদ্ধের সূচনা হয়েছিল। প্রথম রোম আর ম্যাসিডনের প্রথম যুদ্ধের সূচনা হয়েছিল 215 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। সো আজকের ক্লাস এতটাই থাকলো, ওকে। আজকে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, সাম্রাজ্য সমূহ চ্যাপ্টারের নাম মাথায় রাখবে, সাম্রাজ্য সমূহ। আজকে হিস্ট্রির ফার্স্ট ক্লাস, ইতিহাসের ফার্স্ট ক্লাস হলো, অ্যান্ড আজকের আমাদের ইন্ট্রোডাকশন পার্ট ছিল, ঠিক আছে। তো আশা করি অনেকের ভালো লেগেছে, অ্যান্ড যাদের ভালো লাগেন তাদের আস্তে আস্তে ভালো লেগে যাবে, অসুবিধা কিছু নেই। অ্যান্ড স্টুডেন্টদের সাথেই আমি সিরিজটা চালু করছি, অ্যান্ড এটা হবে, অ্যান্ড প্রচুর কোয়েশ্চেন অ্যান্সারও প্র্যাকটিস হবে আমাদের শর্টসের মধ্যে দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে এতদিন আমার কাছে আমার যে অফলাইন ব্যাচেস, আমার সমস্ত যে অফলাইন ব্যাচেস, বিভিন্ন ব্যাচেস ছিল, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইএনভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, যে অফলাইন ব্যাচেসগুলো আমার রয়েছে, সেই ব্যাচেসগুলোতে স্টুডেন্টরা ভর্তি হচ্ছিল, সেটাও একটা, সেটা নিয়েও একটা ব্যস্ততা ছিল, ব্যাচগুলো সেট করা, ডেট ফেট সেট করা, তো এই জন্য ব্যস্ততা ছিল। তো এবারে অনেকে বলছিল যে আমার অন্যান্য ব্যাচ কবে চালু হবে। হিস্ট্রির আমার ফার্স্ট ব্যাচ, যেটা আনফরচুনেটলি হিস্ট্রির প্রথম ব্যাচ আমার পুরো ফুল হয়ে গেছে, বসার আর জায়গা নেই, অফলাইন ব্যাচের কথা বলছি। তো হিস্ট্রি ব্যাচ 2, যেটা হিস্ট্রি ব্যাচ 2-তে স্টুডেন্টরা কন্ট্যাক্ট করছে অলরেডি, মানে সামান্য কিছু স্টুডেন্ট কন্ট্যাক্ট করেছে। তো তোমরা যারা আমার হিস্ট্রি ব্যাচে, হিস্ট্রির অফলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাইছো, হিস্ট্রি ব্যাচে ভর্তি হতে চাইছো, তারা এই নাম্বারটায় কল করে নাও, 7439062634। আরেকবার বলছি 7439062634। এই নাম্বারে যে কেউ কল, মানে কলও করতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো, কোনো অসুবিধা নেই। কল বা হোয়াটসঅ্যাপ, কল করাটাই বেটার, কল করে নিতে পারো 7439062634 এই নাম্বারে, ওকে। এবার এই নাম্বারে ফোন করে হিস্ট্রির যে সেকেন্ড ব্যাচ, সেই ব্যাচে ভর্তি হতে পারো। কেউ যদি পলিটিক্যাল সায়েন্সের ব্যাচে ভর্তি হতে চায়, নিউট্রিশন ব্যাচে ভর্তি হতে চায়, কম্পিউটারের অলরেডি 3টে ব্যাচ ভর্তি হয়ে গেছে, কম্পিউটারের 4th ব্যাচে ভর্তি চলছে, পল সায়েন্স, নিউট্রিশন, ইভিএস ব্যাচে ভর্তি হতে চাও, তো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, সকালে আমার সাথে কথা বলে নিও, ওকে। তো চলো, আজকে ক্লাস এই অবধি থাকলো। অ্যান্ড অলসো ভিডিওটা অবশ্যই একটা কথা বলে দিই, সেটা হচ্ছে নতুন সিলেবাস, নতুন সেমিস্টার সিস্টেম। তো অনেকেই অনেক কিছু জানে না, কিভাবে কি করবে না করবে, হ্যাপাচাকা খাচ্ছে লিটারালি। অনেক টিচাররাও আছেন যারা শুরু করতে পারেননি, অনেকে একটু কনফিউশনের মধ্যে আছে, বাট আমি পুরোটা স্টাডি করে নিয়ে শুরু করে দিয়েছি অলরেডি। 2 মাস হয়ে গেছে, আমার অফলাইন ব্যাচেসগুলো শুরু হয়ে গেছে, অ্যান্ড আজকে থেকে আমি ইউটিউবে সিরিজও স্টার্ট করে দিলাম। এই ভিডিওটা সকলে যত পারবে বেশি বেশি করে শেয়ার করো, সকল বন্ধুদের সাথে, সকলের সাথে শেয়ার করো, ওকে। তো চলো, টাটা, বাই বাই।